নিশা, তাহলে আমরা আবার শুরু করি। তো এখানে যেটা বলতেছিলাম আর কি, যে এটাকে আমরা ইন্টিগ্রেশনে যদি লিখি তাহলে এইভাবে লিখতে পারি, এই সামেশন চিহ্নটা এরকম হয়ে যাবে। আর এক্স ওয়াই তো এটা মেইন ফাংশনটা থাকবে, আসলে কোন কাজটা আমরা করতে চাচ্ছি সেটা থাকবে, আর কত থেকে কত পর্যন্ত করতে যাচ্ছি সেটা হচ্ছে এই ভ্যালুটা। উপরে নিচে যেটা সেটা হচ্ছে লোয়ার লিমিট, এটাকে নিচেরটাকে বলা হয় লোয়ার লিমিট। আবার উপরেরটাকে বলা হয় আপার আপার লিমিট। লিমিট। কি বলা হবে? আপার আপার লিমিট লিমিট। বলা হবে, নিচেরটা লোয়ার লিমিট। আর আমাদের যে ফাংশনটা নিয়ে কাজ করতে হবে, মানে যাকে আমরা যোগ করব আর কি, সেই ফাংশনটা আমাদের এই ভিতরে লিখতে হয়। এটা কিন্তু একটা এস থেকে, এই যে আমরা সামেশনের প্রথম অক্ষর যে এস না, এস থেকে মূলত এটা আইছে। এটা হচ্ছে একটা ইতালিক ফরম্যাটে লেখা, এসটাকে ইতালিক ফরম্যাটে লেখা এস, মানে সামেশন বোঝাচ্ছে। আমরা যদি স্পষ্ট করে যদি লিখি, এটা এখানে সামথিং ফাংশনটা থাকবে। আর কোন ফাংশনের, মানে ফাংশনটা কোন চলকের, এক চলকের, ওয়াই চলকের, নাকি জেড চলকের, কোন চলকের, সেই অনুযায়ী এখানে ব্যাপারটা হবে। ঠিক আছে? ডিএক্স এখানে থাকবে, আর উপরে থাকবে আপার লিমিট, নিচে থাকবে লোয়ার লিমিট। এটা হচ্ছে আমাদের ইন্ট্রিগেশনের অপারেটর। এটা হচ্ছে আমাদের ইন্ট্রিগেশনের অপারেটর। ঠিক আছে, ক্লিয়ার? এখন দেখো ব্যাপারটা, আমরা যদি একটা ফাংশন লিখি, ডিটেলসে আরো অনেক আছে, ইন্টিগ্রেশন সম্পর্কে কথা বলার শেষ নাই, আরো প্রচুর আছে, বাট আমি অত ওইগুলো এখন আর বলতেছি না, কারণ বললে তুমি মেইন টপিকটা বুঝবা না, অনেক ঝামেলা হয়ে যাবে, ক্রিটিক্যাল হয়ে যাবে। তো আমি ইজি ওয়েতে একটু বলতেছি, তারপরে তুমি যখন একবার করে পড়া শেষ হবে, যখন আমরা রিভাইজ করব অথবা আরো পড়বা অ্যাডমিশনের আগে পড়বা, তখন আরো পাক্কা ধারণা পাবা। কিন্তু আপাতত যতটুকু জানা লাগবে ততটুকু আমি বলতেছি। তো তো এটাকে আমি এখন লিখতে পারি। মনে করো একটা ফাংশন আমি তোমাকে বললাম যে ওয়াই সমান মনে করো 3x² প্লাস 4x - 10। ওয়াই সমান একটা ফাংশন। ঠিক আছে? এই ফাংশনটা আমি মনে করো আঁকাচ্ছি, মানে আমি যদি আঁকাই তো এরকম পাবো, মনে করো সামথিং। এই ফাংশনটা হচ্ছে এটা, এটা হচ্ছে ফাংশনের লেখচিত্র এটা। তো আমি যদি বলি এটাকে ইন্টিগ্রেশন করো, তার মানে হবে ওয়াই ডিএক্স। এখানে থাকবে আপার লিমিট, লোয়ার লিমিট। তো আমরা আপাতত লিমিটটা দিচ্ছি না। ঠিক আছে? লিমিটটা দিচ্ছি না আপাতত, মনে করো আচ্ছা বক্স দিয়ে দিলাম আর কি আপাতত। হ্যাঁ। তো ওয়াই ডিএক্স এটার মানে কি বুঝবো আমরা? ওয়াই ডিএক্স মানে হচ্ছে এটা যেহেতু এক্স চলকের ফাংশন, এই যে এক্স চলকের ফাংশন, তাহলে আমি এখানে ডিএক্স দিব, আর এখানে মেইন ফাংশনটা দিব, এই যে এখানে থাকবে মেইন ফাংশনটা। তো এই যে মেইন ফাংশনটা বসাই দিব, মেইন ফাংশনের নাম আবার কি দিছি? ওয়াই দিছি, তো ওয়াই ডিএক্স। এখন যদি আমরা মানটা বসাই, তাহলে হবে আমাদের ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট, আপার লিমিট, এখানে হবে আমাদের 3x² প্লাস 4x - 10, এই যে ডিএক্স। ব্যাপারটা বুঝলা? আর একটু করে বলেন। মানে এইটুক তো বুঝছো, এটা হলো হ্যাঁ। ইন্টিগ্রেশনের অপারেটর। আপার লিমিট থাকবে, লোয়ার লিমিট থাকবে, এখানে মেইন ফাংশনটা থাকবে, যে ফাংশনটাকে আমরা আসলে যোগ করতে চাচ্ছি। আর এখানে এটা হচ্ছে তোমার অপারেটরের অংশ আর কি, ডিএক্স টা অপারেটরের অংশ। এক্স না এখানে, আমার এই যেখানে ফাংশনটা, যে ফাংশনটা যে চলকের থাকবে ওই চলকটা এখানে বসাবো, বা ডিএক্স টাইপ এখানে থাকতে হবে, কারণ হ্যাঁ, অপারেটর তো কখনো কি এটা। দুইটা চলক থাকবে একসাথে? হ্যাঁ, একসাথেও থাকতে পারে, কিন্তু এটা আবার অন্য টাইপেরই হবে। যেমন আমরা অন্তরীকরণের মধ্যে দেখছিলাম না, যে একটা চলকের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করি, যেমন ডিডি সামথিং, মানে এটা আমরা এক চলকের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, বাট এখানে যে ফাংশনটা এটা মনে করো ওয়াই চলকেরও থাকে, এখানে ওয়াইও থাকে, জেডও থাকে, এফও থাকতো না, ওগুলাকে কি করতাম আমরা? কনস্ট্যান্ট ধরে বিবেচনা করতাম। ঠিক হুম। এখানেও থাকতে পারে, তো ওগুলো আমাদের কনস্ট্যান্ট ধরে বিবেচনা করতে হবে। তো আমরা প্রবলেম আসবে তখন আমরা বলবো। কিন্তু আপাতত যদি বলি যে নর্মাল জেনারেল যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে চলকের ফাংশন সেই চলকের সাপেক্ষে আমাদের করতে হয়। ক্লিয়ার? যদি হ্যাঁ। আসে তখন আমাদের অন্য নিয়ম আবার অ্যাপ্লাই হবে, কিন্তু বেসিকটা একই, কিন্তু ওটাকে কনস্ট্যান্ট ধরে করতে হবে। ঠিক আছে? তো আমরা আসবো ধীরে ধীরে। তো এটি আমরা যে মনে করো একটা, এটা অ্যাজিউম করে নিচ্ছি, মানে কি ধরে নিছি আর কি, যে একটা ফাংশন মনে করো y = 3x² + 4x - 10। এই ফাংশনটাকে আমাকে বললো যে ইন্টিগ্রেশন করো। এই ফাংশনটাকে আমাকে বললো যে ইন্টিগ্রেশন করো, তাহলে আমি আগে বসাই দিব কিভাবে, এই যে নিচে লোয়ার লিমিট, আপার লিমিট, তারপরে যে এখানে দিব আমি মেইন ফাংশনটা বসাবো, তারপরে এটা যেহেতু এক চলকের ফাংশন তাহলে ডিএক্স। তো এই যে মেইন ফাংশনটা বসাই দিলাম, যে ওয়াই ওয়াই না, তো ওয়াই সমান এই যেটা, তো বসাই দিলাম এটা। তো বুঝছো এই পর্যন্ত? এখন আমি যদি একটু হ্যাঁ। আসি, যে এটা হচ্ছে গ্রাফটা আমি লিখলাম এখানে, মানে 3x² + 4x - 10 এর গ্রাফটা এটা।
তো এই গ্রাফটা আসলে এটার ইন্টিগ্রেশনটা আসলে কি মিন করে? আমি তো এটা অঙ্ক করে তো একটা মান পাবো না। মানে এইটুকু আমি সমাধান করার পর একটা মান পাবো না। মনে করো পাইলাম, সাপোজ 50 পাইলাম। কত পাইলাম? মনে করো 50 পাইলাম। এখানে অঙ্ক করার পরে আমরা একটা মান পাইলাম, সেটা হচ্ছে অ্যান্সার 20 কি বলে 50 পাইলাম মনে করো। তো 50 আসলে কি নির্দেশ করে? এই ফাংশনকে অন্তরীকরণ করার সরি ইন্টিগ্রেশন করার পরে মনে করো আমি অ্যান্সার পাইলাম 50। তো 50 মানে কি? এই ফাংশনের ইন্টিগ্রেশন 50 মানে কি 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 ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে এটা মনে করি ফাংশনটা 3x² + 4x - 10, এটা মনে করো আমি গ্রাফে প্লট করছি। তো গ্রাফে প্লট করার পরে যে ইন্টিগ্রেশনটা করলাম, আর আরেকটা ব্যাপার বলে আরেকটু বলে দিই যে এটা যে আমাদের অন্তরীকরণ করতে ইন্টিগ্রেশন করতে বলবে, সেটা মনে করো একটা লিমিট দিয়ে দিছে। মনে করো বললো যে 5 থেকে 20 পর্যন্ত, 5 থেকে 20 পর্যন্ত। এই 5 হচ্ছে মনে করো লোয়ার লিমিট। তো এখানে একটু লিখে দেই, 5 হচ্ছে লোয়ার লিমিট, আপার লিমিট হচ্ছে মনে করো 20। কি আপার লিমিট হচ্ছে মনে করো 20। 20। আমাকে এই 5 থেকে 20 পর্যন্ত যে ফাংশনটা আছে সেটার ইন্টিগ্রেশন করতে হবে। তার মানে ইন্টিগ্রেশন মানে যোগ। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা তো এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এইভাবে তো 1 2 করে যাচ্ছে না, এইভাবে এইদিকে তো 1 2 করে যাচ্ছে। তো এইটা মনে করো, এই পয়েন্টটা মনে করো 10। এই যে এই পয়েন্টটা হলো 10 মনে করো, এটা হলো 5, এটা 10, এটা 15, এটা 20, এটা 25। এই গ্রাফে এভাবে থাকে না বলো? হ্যাঁ। গ্রাফে এভাবে থাকে না? হ্যাঁ। তো তোমাকে যে ইন্টিগ্রেশনটা করতে বলছে সেটা বলছে যে এই ফাংশনটার ইন্টিগ্রেশন করো, বাট লিমিট হচ্ছে 5 থেকে 20, মানে 5 থেকে 20 এর মাঝখানে। তার মানে এই যে 5, এটা হলো 5 না, এই 5 থেকে শুরু করে, 5 থেকে শুরু করে এই যে 20 পর্যন্ত, এই যে 20। তার মানে এই 5 থেকে লিমিটে যে 5 থেকে 20 পর্যন্ত যে এরিয়াটা হবে এক্স অক্ষের সাথে, এই গ্রাফটা এক্স অক্ষের সাথে 5 থেকে 20 পর্যন্ত যে এরিয়াটা কভার করবে, মানে যে বদ্ধ এরিয়া তৈরি করবে, বদ্ধ অংশ তৈরি করবে, সেইটার এরিয়া হচ্ছে মূলত 50। যে মানটা আমরা বের করলাম ইন্টিগ্রেশন করার পরে, সেটা হচ্ছে 5 থেকে 20 পর্যন্ত যে এরিয়াটা কভার করবে এক্স অক্ষের সাথে, ওইটুকের ক্ষেত্রফলটা আসলে হচ্ছে 50। এইটি আসলে আমরা ইন্টিগ্রেশন করে বের করি। ব্যাপারটা বুঝছো? ইন্টিগ্রেশন হ্যাঁ। মানে হচ্ছে মূলত একটা বদ্ধ এরিয়া, একটা ছোট্ট একটা বড় বড় জিনিসের এরিয়া বের করা, ছোট ছোট জিনিসগুলা যোগ করা। ব্যাপারটা বুঝছো? এই যে যে ফাংশনটার 5 থেকে 20 পর্যন্ত লিমিটের মধ্যে যদি আমি ইন্টিগ্রেশন করি, যে 50 যদি অ্যান্সারটা পাই, সেই 50টা আসলে কি নির্দেশ করে? সেটা নির্দেশ করে যে ওই গ্রাফটা যদি আমি প্লট করি, সেই প্লটকৃত গ্রাফটার 5 থেকে 10 পর্যন্ত অংশটুকু যে বদ্ধ এরিয়া তৈরি করে, সেই বদ্ধ এরিয়ার ক্ষেত্রফল নির্দেশ করে। সেটা হচ্ছে আসলে ইন্টিগ্রেশন। ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ। আরো বলি তোমাকে, আর আরেকটা ব্যাপার খেয়াল করো, যে তুমি বলতে পারো যে ভাই তাহলে তো এই বদ্ধ এরিয়ার ক্ষেত্রফল বের করলেই তো হইলো, তো আমাদের এই এত কাহিনী করার দরকার কি? মানে ইন্টিগ্রেশন আসার দরকারটা কি? আমরা তো ডাইরেক্ট আমাদের ক্ষেত্রফল জানা আছে না, ত্রিভুজের সূত্র জানি আমরা। যদি কোনো অংশ মানে কোনো জমি অথবা কোনো ভাঙা টুকরোর অংশ যদি ত্রিভুজাকার শেপের হয়, মানে এরকম যদি শেপের হয়, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে তো আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি। অথবা কোনো শেপ যদি এরকম হয়, আয়তকার হয়, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থের যে সূত্রটা আমাদের জানা আছে, সেটা সূত্র দিয়ে তো ডাইরেক্টলি আমি বের করে ফেলতে পারি এরিয়াটা। আবার কোনো এই যদি আমাদের সামান্তরিক টাইপের হয়, তো এটা যদি আমি সামান্তরিকের সূত্র আছে আলাদা, তো সেই সূত্র দিয়েই তো আমি বের করে ফেলতে পারি বদ্ধ এরিয়াটা, বদ্ধ এরিয়া বের করতে পারি। তো এখানেও তো বদ্ধ এরিয়া বের করতে বলছে, তাহলে আমি চাইলে তো যে কোনো সূত্র ফলায় বদ্ধ এরিয়া বের করতে পারি। এত ইন্টিগ্রেশনের কাহিনীর দরকারটা কি? হ্যাঁ, কথা হচ্ছে হ্যাঁ, তুমি যদি ইজিলি বের করতে পারো তো বের করবা। কিন্তু তুমি তাকায় দেখো তো, এই যে যে অংশটুকু, এই যে যে বদ্ধ এরিয়াটা, এই বদ্ধ এরিয়াটা কি তোমার চীনা পরিচিত কোনো ক্ষেত্রফলের সাথে মিলে? না। আমরা কি কি ক্ষেত্রফল পড়ছি? ত্রিভুজ, আয়তক্ষেত্র, ত্রিভুজ, সামান্তরিক, রম্বস, চতুর্ভুজ, ট্রাপিজিয়াম, আয়তক্ষেত্র। কতগুলা পড়ছি আমরা। ঠিক আছে, এর মধ্যে একটার সাথেও কি মিলছে? দেখো তো, ব্যাপারটা মিলে নাই। না। তো তাহলে তুমি কোন সূত্র ইউজ করবা? সম্ভব না। তো এই জন্যেই এরকম বিভিন্ন ধরনের বক্র টাইপের বস্তুর ক্ষেত্রফল বের করতেই আমাদের কি এই ইন্টিগ্রেশনের আবির্ভাব হয়েছে। অনেক জটিল জটিল কমপ্লেক্স অংশের এরিয়া বের করতে হয় আমাদের ইন্টিগ্রেশন দিয়া। যেমন আমি তোমাকে সাপোজ বলি, এই যে ক্যালকুলেটর তুমি দেখতে পাচ্ছ, এই যে অংশটা দেখতে পাচ্ছ না তুমি, এই যে এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত অংশটা, এটা কি কেন নর্মাল অংশ? এটা কি নর্মাল সারফেস? প্লেন কি এটা? প্লেন মানে হচ্ছে সমতল। এটা কি সমতল? এই প্লেনটা, এই সারফেসটা? না, এটা হচ্ছে বক্রতল। এই যে বক্রতল, দেখছো, এটা জটিল তল। এই যে অথবা যে এটা তুমি দেখো, এই যে
কিন্তু আমি যদি এইটুকের কথা বিবেচনা করি, এই যে এইখান থেকে শুরু করে এইখান এই পর্যন্ত যদি আমি বিবেচনা করি, এটা হচ্ছে প্লেন, মানে কি একদম সমতল। আমি যদি বলি তোমাকে যে সমতলটার এরিয়া কত, তো তুমি কি করবা? স্কেল দিয়া এইটুক মাপবা, এটা হচ্ছে প্রস্থ, এখান থেকে এইটুক মাপবা দৈর্ঘ্য। তো প্রস্থ দৈর্ঘ্য গুণ করে দিলে তুমি এইটুকের এরিয়া পাই যাবে, কোনো ঝামেলা নাই। কিন্তু তোমাকে আমি ওইটুক বলি নাই, তোমাকে আমি বললাম এই যে জাস্ট এইটুকের ক্ষেত্রফল, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে যে বক্রতলটা দেখতে পাচ্ছ, এইটুকের ক্ষেত্রফল বের করো। তখন তুমি কি করবা? এটা না ত্রিভুজ ক্ষেত্র, নাকি এটা আয়তর সাথে মিলে যাইছে, নাকি এটা সামান্তরিকের সাথে মিলছে, না কোনোটার সাথে মিলে নাই, এটা বক্র। তখন এটার ক্ষেত্রফল তুমি যদি বের করতেছো, তখন তোমার কি করতে হবে? এই যে ইন্টিগ্রেশনের দ্বারস্থ হইতে হবে তোমাকে। এটার কি করতে হবে? মেশিন দিয়ে মাইপা যেভাবে হোক তোমার এটার একটা ইকুয়েশন দাঁড় করাইতে হবে। এগুলো তুমি আরো পড়তে পারবা, জানতে পারবা। তো এটার একটা ইকুয়েশন দাঁড় করে সেই ইকুয়েশনে ইন্টিগ্রেশন করলেই তুমি কি পাই যাবা? এটা পাই যাবা। তো আমি মনে করো এই যে বক্ররেখাটা না, এটার যদি গ্রাফ অঙ্কন করি, তো ব্যাপারটা মনে করো এরকম হয়। এক্স অক্ষ ওয়াই অক্ষ যদি গ্রাফটা অঙ্কন করি, ব্যাপারটা মনে এরকম মনে করো সাপোজ। ঠিক আছে? তো এটার এরিয়া হুম। যদি বের করতে চাও, তখন তোমার কি করতে হবে? দেখো আমি কি করব, এটাকে নিয়ে নিলাম। এটা হচ্ছে ব্যাপারটা, মানে এটা হচ্ছে আবদ্ধ অংশটা। তো তুমি কি করবা এখন? এটার সাথে কোনোর সাথে কোনো আমাদের আয়তক্ষেত্র, সামান্তরিক, রম্বস কারোর সাথে মিলে না। তো আমি এক কাজ করতে পারি যে এটাকে এই দিয়ে একটা ভাগ করে দিতে পারি। ঠিক আছে? ভাগ করে দিয়া, তাহলে দেখো তো, এটা কিন্তু একটু মনে হচ্ছে একটা আয়তক্ষেত্র, হালকার মতো আয়তক্ষেত্র মনে হচ্ছে। এটা একটা আয়তক্ষেত্রের মতো মনে হচ্ছে। তো তুমি কি করলা? এটাকে আয়তক্ষেত্র ধরেই কি করলা? এইটুককে দৈর্ঘ্য মারলা, এইটুককে দৈর্ঘ্য মাপলা, আর এইটুককে তুমি প্রস্থ মাপলা। প্রথম প্রস্থ আব্বু। ধইরা তারপরে তুমি ক্ষেত্রফল করে ফেললা। এই যে এইটুক, ঠিক এইটারও এইটুক দৈর্ঘ্য ধরলা, আর এইটুক প্রস্থ ধরলা। প্রস্থ ধইরা তুমি কি করলা? এটা তো অনেক ক্ষেত্রফল জটিল করলা। একটা প্রসেস হয়ে যাচ্ছে। হ্যাঁ, জটিল প্রসেস। এটা তুমি কি করলা? মনে করো এটা ওয়াই, এটা মনে করো এক্স, এটা ওয়াই, এটা মনে করো এক্স। তো এটার ক্ষেত্রফল কত হবে? এটার ক্ষেত্রফল হলো এক্স ওয়াই, মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটুকের ক্ষেত্রফল কত হইলো? এক্স ওয়াই। পাইলা? কিন্তু আসলে তারপর তুমি যোগ করে দিলাই, টোটালটার এরিয়া বের করতে বলছো, তো এই জন্য তুমি কি করলা? এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, তাহলে টুয়াইস এক্স ওয়াই। তো তুমি যখন কোশ্চেন অ্যান্সারটা যদি দাও যে ভাই এই পুরাটার এরিয়ার এই পুরাটার ক্ষেত্রফল হচ্ছে 2xy, অ্যান্সারটা কি সঠিক হবে আসলে? না, সঠিক হবে না। কারণ তুমি যেটুক ধরে করছো এইটুকের এরিয়া পাইছো, এটা হচ্ছে 2xy। তুমি যেটা বের করছো সেটা হচ্ছে এইটুকে, কিন্তু এই যে এইটুক যে বাদ গেল, এইটুক তো তুমি বাদ দিছো, তুমি মাপছো এখান থেকে, এইটুক ধরে করছো, আয়তক্ষেত্র ধরে করে নিলা। তো এইটুক যে বাদ গেল, তাহলে কি অ্যাকুরেট এরিয়া পাইলা? না। তখন তুমি কি করলা? এই সমস্যা দূর করার জন্য তুমি কি করলা? এর ভিতর দিয়ে আরো একটা আয়তক্ষেত্র দাড়ি দিয়ে আরেকটা আয়তক্ষেত্রে ভাগ করে ফেললাম, মানে কেটে ফেললাম, কেটে ফেলাম। এখন তুমি কি করলা? আবার কি করলা? এইটুককে দৈর্ঘ্য, এইটুককে প্রস্থ ধইরা তুমি প্রথমে এইটুকের এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করলা। তারপর আবার কি করলা? এই যে 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 দ্বিতীয় নাম্বার যেটা পাইলাম আমরা, সেটা কি করলা? এটা তো একটু বড় হয়েছে না, এই যে লম্ব হয়েছে। তখন তুমি কি করলা? এইটুকে দৈর্ঘ্য ধরলা, এইটুককে, এইটুককে দৈর্ঘ্য ধরলা, আর এইটুককে তুমি প্রস্থ ধরলা। তাহলে এই যে এইটুকের এরিয়া পাইলা, এইটুকের এরিয়া পাইলা না বলো? এইটুককে তুমি যদি হ্যাঁ। দৈর্ঘ্য ধরো, এইটুককে তুমি যদি প্রস্থ ধরো, তাহলে এই দৈর্ঘ্য আর এই প্রস্থ যদি গুণ করো, তাহলে তুমি পাবা এইটুকের এরিয়া, এইটুকের এরিয়া পুরোটার। আবার ঠিক এটা তো তার অনেক পাশে যেটা জটিল আছে, ভাবে হবে। হ্যাঁ, তার পাশে যেটা আছে সেটাকে তুমি কি করবা? এই যে এটাকে তুমি দৈর্ঘ্য ধরলাম, তো এটাকে দৈর্ঘ্য ধরলে তাহলে এতটুকু পর্যন্ত, এটাকে প্রস্থ ধরো, যেটা প্রস্থ ধরো, এইটুকের এরিয়া পাইলা। তারপরেরটা এতটুকু ধরলা, এটা পাইলা। এখন তুমি কয়টা আয়তক্ষেত্র পাইলা? 1 2 3 4টা, এই চারটার আয়তক্ষেত্র সমষ্টি যোগ করো, তাহলে মনে করো 4xy, মনে করো মানে 4xy না, মানে সামথিং কিছু পাইলা। এই ক্ষেত্রে কিন্তু অ্যাকুরেট অ্যান্সার পাইলা না, কিন্তু অ্যাকুরেটের কাছাকাছি ভ্যালু পাইছো। কারণ দেখো তুমি তুমি আগের বারে তুমি যখন ক্ষেত্রফলটা বের করছো, তখন কিন্তু তো উপরের পুরো অংশটা কিন্তু বাদ গেছিল, তোমার হিসাবের আওতার মধ্যে কিন্তু পুরোটা বাদ গেছিল। কিন্তু এখন তুমি যে তার মাঝখান দিয়ে যে তুমি আরেকটু মিনি মিনি করে ফেলছো, মানে এরিয়া গুলাকে আরেকটু ছোট করে ফেলছো, ছোট করে তুমি তারপরে প্রত্যেকটা ছোট অংশের এরিয়া বের করে যোগ করলা, তখন কিন্তু দেখো বেশি কিন্তু অংশ বাদ গেল না। কোন অংশটুকু বাদ গেছে? তোমার হিসাবের বাইরে কোন অংশগুলো চলে গেছে? এই যে এই ফাঁকা অংশটুকু হিসাবের বাইরে চলে গেছে, এখানে কিছু ফাঁকা অংশ চলে গেছে, এখানে কিছু ফাঁকা অংশ চলে গেছে, এখানেও কিছু ফাঁকা অংশ চলে গেছে। বাট অনেকাংশ কিন্তু, অনেক এরিয়াটুকু কিন্তু তুমি হিসাব করে বের করে ফেলছো, এখনো কিন্তু অ্যাকুরেট ভ্যালু পাও নাই। তো তোমাকে বললাম না অ্যাকুরেট ভ্যালু এখনো হয়নি, আরো আরো কাছাকাছি ভ্যালু লাগবে তোমার। তখন তুমি কি করলা? এই যে এর ভিতর দিয়ে আরো একটা, তুমি আগের প্রসেসের মতো আরো একটা করে আয়তক্ষেত্র করে ফেললা, মানে কাটে ফেললা, এই যে কেটে ফেললা, এই যে এই না কেটে ফেললাম। তো কেটে ফেলার পর তুমি একই প্রসিডিউরে আবারই দৈর্ঘ্য মাপ বা প্রস্থ মাপে প্রত্যেকটা বের করা। তো এখন মাপে দেখবা কি আরো
খুব ক্ষুদ্র অংশ বাদ যাবে। আরো আরো অনেক অংশ তুমি তোমার হিসাবের মধ্যে নিয়ে আসতে পারবা। কিছু অংশ বাদ যাবে। তো তুমি কি করবা? আবার তুমি কি করবা? সেগুলোকে আবার টেনে, টেনে তুমি কি করবা? আরেকটা আয়তক্ষেত্র বানাবা। বানায় তুমি যত আয়তক্ষেত্রগুলোকে ছোট করবা, তত অংশ পরিমাণগুলো বাদ যাবে না? তোমার হিসাবের বাইরে চলে যাবে। খুব কম পরিমাণে। তো মেক্সিমামই তোমার হিসাবের আওতার মধ্যে চলে আসবে। ব্যাপারটা কি বুঝতে পারতেছো যে কি বললাম আমি? মানে এটাকে যত সম্ভব ক্ষুদ্র ক্ষুদ্র করে ক্ষুদ্র, বিভক্ত করে ক্ষুদ্র দিতে হবে। আয়তক্ষেত্র তৈরি করতে পারো। যত ক্ষুদ্র আয়তক্ষেত্র তৈরি করতে পারবা, তারপরে প্রত্যেকটা আয়তক্ষেত্রের এরিয়া যোগ করে সবগুলা যোগ করে ফেলবা, তখন তুমি একটা অ্যাকুরেট মানে পুরাটার এরিয়া অ্যাকুরেট একটা ভ্যালু পাইতে পারো। তো সেই ব্যাপারটা হচ্ছে আমরা এক্স অক্ষ বরাবর যে প্রস্থটা ধরছি, তো তুমি যখন আয়তক্ষেত্রগুলোকে আরো ছোট করতেছো তাতে কি হচ্ছে বলতো? এই প্রস্থগুলি কি কমে যাচ্ছে না? এই যে দেখো আগে প্রথমবার হ্যাঁ। কি ছিল? মাত্র ২ টা আয়তক্ষেত্র ছিল। প্রস্থ ছিল এত বড় একটা প্রস্থ ছিল। কিন্তু এখন তুমি দেখো একটার মধ্যে কতগুলা ভাগ হয়েছে। তার মানে প্রস্থ কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তো প্রস্থ ছোট হওয়ার মানেটা কি আসলে বলো দেখি? এক্স টা কি 0 এর দিকে ধাবিত হচ্ছে না? ব্যাপারটা বলা যায়? প্রস্থ ছোট হয়ে যাচ্ছে একদম। তুমি যত পারো ছোট করে ফেলো। মানে আয়তক্ষেত্র যত পারো তৈরি করো। তো তুমি যত বেশি আয়তক্ষেত্র তৈরি করতে যাবা, প্রস্থ ছোট হয়ে যাচ্ছে। আর প্রস্থ ছোট হওয়া মানে হচ্ছে যে 0 এর দিকে ধাবিত হচ্ছে। বাট 0 না। বাট 0 করা যাবে না। 0 এর দিকে ধাবিত করতে পারবা। 0 এর যত কাছে যাইতে পারো। মানে এই যে প্রস্থগুলোকে যত পারো একদম 0 এর কাছাকাছি নিয়ে যাবে। মানে একদম ছোট 1.0000 এরকম, অথবা 0.00000009 99999 এরকম করতে পারো। বাট 0 হওয়া যাবে না, 0 কাছাকাছি হবে। তো তার মানে আমি এটাকে বলতে পারি যে ডেল ওয়াই ইন্টু ডেল এক্স, লিমিট দিয়ে লিখতে পারি লিমিট ডেল এক্স টেন্ডস টু 0। এইটাকে আমরা লিখতে পারি, দেখছো? তার মানে ডেল এক্স ডেল ওয়াই কে যোগ করার পরে মানে ডেল এক্স টা এখানে থাকবে যে 0 এর কাছাকাছি। দেন এটা হচ্ছে একটার ক্ষেত্রফল। দেন এটাকে আবার সবগুলো যোগ করার জন্য আমরা কি করব? সামেশন চিহ্ন ইউজ করব। এই যে সামেশন অফ লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই ডেল এক্স। এখানে ডেল এক্স এর মানটা 0 এর কাছাকাছি হবে, মানে যত প্রস্থটাকে ছোট করতে পারো। তার মানে অনেকগুলা স্লাইস করবা। প্রথমে এই পুরো অংশটাকে অনেকগুলা স্লাইস করবা। দেন কি করবা? প্রত্যেকটা স্লাইসের এরিয়া যোগ করবা। এই যোগ করার জন্য আমি কোন চিহ্নটা ইউজ করতেছি? এই যে এই চিহ্নটা, মানে সামেশন। তার মানে এইটা মিন আর কত থেকে কত, মনে করো এই ভ্যালুটা শুরু হয়েছে মনে করো 10 থেকে শুরু হয়েছে। আর এখানে এটা মনে করো 20। তাহলে লিমিটটা হবে n এর মান হবে 10, এখানে n এর মান হবে 20, মানে আপার লিমিটটা। তার মানে n টু 10 n টু 20। আর এই যে লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই ডিএক্স। তার মানে এই ব্যাপারটা এখন মিন করতেছে যে এই পুরা এরিয়াটার ক্ষেত্রফল মিন করতেছে। বাট অ্যাকুরেট ভ্যালু পাবা না। ডেল এক্স টেন্ডস টু 0 এর দিকে ধাবিত হবে, 0 এর দিকে ধাবিত হচ্ছে। তুমি যত 0 এর কাছাকাছি যাবা তত তুমি পুরাটার এরিয়া অ্যাকুরেট ভ্যালু পাবা। তার মানে এই যে বলতেছে যে এগুলা, এই যে কমপ্লেক্স এরিয়াগুলির ক্ষেত্রফল তুমি আসলে অ্যাকুরেটলি পাবা না। ঠিক আছে? অ্যাকুরেটলি পাবা না, হবে না। কাছাকাছি পাবো। এই তো আর কি। তো ইন্টিগ্রেশন তাহলে কিভাবে কেন হইলো? এই যে সব কমপ্লেক্স যে অংশগুলি আছে তাদের এরিয়া বের করার জন্য। তুমি ইঞ্জিনিয়ারিং যখন পড়বা, মানে ইন্টিগ্রেশন হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং ছাড়া সম্ভবই না। তোমার যে ফ্লাক্স, অদেখা ফ্লাক্স, এই যে ওয়াইফাই, তারপরে যে ফোনের যে নেটওয়ার্ক গুলি, তারপরে রেডিও টিভি সিগন্যাল, এগুলো কি তার দিয়ে চলে? না। তোমার অনেক দূর থেকে আমাদের এগুলো সব বিনা তার, বেতার, মানে তার ছাড়া মাধ্যম। যেখানে তুমি দেখো, তারপরে তোমার এই যে ব্লুটুথে, তারপরে শেয়ারিটে আমরা মুভি নিচ্ছি, পিকচার নিচ্ছি শেয়ার করে, কোনো তার ছাড়া। তো এই যে ডাটা গুলা, এই যে তথ্যপাত্র গুলো যে আমাদের এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যাচ্ছে, তার ছাড়া যে কমিউনিকেশন গুলো আমরা করতেছি, এই যে তোমার যে আমরা ক্লাস নিচ্ছি, যে তথ্যগুলো, শব্দগুলো, যে কথা বলতেছি শব্দ, তারপরে এই যে পিকচার গুলো যাচ্ছে, কিভাবে যাচ্ছে? তো এগুলো ফ্লাক্স ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে যাচ্ছে। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা জিনিসটা ওগুলো আমরা দেখতে পারি না, কিন্তু ওগুলা বিভিন্ন কমপ্লেক্স মাধ্যম হয়ে যাচ্ছে। এই যে কথা বলতেছি, ঘর ভেদ করে যাচ্ছে, বুঝছো? ঘর ভেদ করে, পাহাড় পর্বত ভেদ করে যাচ্ছে। এই যে কত বায়ুমণ্ডলের বিভিন্ন ধরনের জলীয় বাষ্প, কত কণা, দেখছো কয়েক মুহূর্তের মধ্যে, কয়েক মিলি সেকেন্ডের মধ্যে এগুলো চলে যাচ্ছে সব সংকেত গুলা। তো এগুলা বিভিন্ন ধরনের কমপ্লেক্স জিনিস পাস করে যাচ্ছে। তো এই যে জিনিস, আর এই যে ফ্লাক্স গুলো তৈরি হচ্ছে, আমাদের এই ফ্লাক্স গুলো বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে তৈরি হচ্ছে। সেই সব অ্যাঙ্গেলে ফ্লাক্সের ঘনত্ব, ফ্লাক্স, মানে অনেক কিছু সব ক্যালকুলেশন করার জন্য তো ইন্টিগ্রেশন বললামই তো তোমাকে যে ইন্টিগ্রেশন ছাড়া সম্ভব না। ঠিক আছে? এই যে তোমাকে বলা, এই যে সায়েন্স দেখতে পাচ্ছ, তোমার যে প্রযুক্তি দেখতে পাচ্ছ, এই এত সব প্রযুক্তি, টিভি সিগন্যাল আবিজাবি, এগুলো সব তোমার এই যে হিসাব পাতি, ক্যালকুলেশন, সব হচ্ছে তোমার ক্যালকুলাস লাগে।
বুঝছো? এই জন্য ইঞ্জিনিয়ারিং এর প্রাণ বলা হয় ক্যালকুলাস। ক্যালকুলাস তোমার লাগবেই, ক্যালকুলাস ছাড়া ইঞ্জিনিয়ারিং সম্ভব না। তো এখন তোমাদের জাস্ট হাতে করি, মানে হাতে খড়ি বলতে তোমাকে জাস্ট পরিচয় করাই দিচ্ছে যে ইন্টিগ্রেশন জিনিসটা কি, কিন্তু ইন্টিগ্রেশন দিয়ে কাজ করবা কোথায়? কাজ করবা তুমি হায়ার লেভেলে। বাট এখন শুধু জাস্ট কিভাবে কাজ করতে হবে, ইন্টিগ্রেশন কিভাবে ধরতে হয়, ইন্টিগ্রেশন নিয়ে কিভাবে কাজ করতে হয়, জাস্ট ওই জিনিসগুলো শেখানো হচ্ছে হালকা। তো বলো, কিছুটা আইডিয়া আছে না ইন্টিগ্রেশন সম্পর্কে? হ্যাঁ। তো এই তো আর কি। তো আমরা এখন তাহলে একটু নিয়মের মধ্যে যে আরো আছে, আরো অনেক কিছু জানতে পারবা, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। এখন অনেক কিছু বুঝবে না, অনেক মাথায় ঢুকবে না, যে এখানে একটা কমপ্লেক্স জিনিস হয়তো মাথায় কিছু ঢুকছে, হয়তো কিছু ঢুকে নেই, বাট আমি যখন আবার কিছুদিন পরে বুঝাবো তখন দেখবো আবার অনেক কিছু বুঝতে পারতেছো। দেখ আমরা অঙ্কে চলে আসি এখন। তো এখন দেখবো যে কিভাবে আসলে প্রসেসটা করা হয়। তো লিমিট কে আবিষ্কার করছে একটু বলে দেখে, মানে পুরো ক্যালকুলাসটা কে আবিষ্কার করছে? ক্যালকুলাসটা আবিষ্কার করছে বিজ্ঞানী নিউটন। তারপরে তোমার আইনস্টাইন, কিছু আইনস্টাইন না, অ্যারিস্টটল নামে একটা বিজ্ঞানী আছে, ও কিছু অবদান রাখছে, কিন্তু মেইন ম্যাক্সিমাম অবদান রাখছে তোমার নিউটন। নিউটনকেই বলা হয় তোমার ক্যালকুলাসের জনক বলা হয় নিউটনকে। নিউটনকে বলা, নিউটনের কোন জায়গায় অবদান নাই? সব জায়গায় অবদান হচ্ছে নিউটন। নিউটন মানে ম্যাক্সিমাম সব ক্ষেত্রেই নিউটন নাক গলাইছে, বুঝছো? এই ক্যালকুলাসটাও নিউটনে আবিষ্কার করে দিয়েছে। তো যাই হোক, ক্যালকুলাসের দুইটা পার্ট, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, একটা হচ্ছে ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে যে একটা বড় জিনিসকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে টুকরা টুকরো করে ফেলা। আর ইন্টিগ্রেশন মানে হচ্ছে সেই টুকরো টুকরো অংশগুলোকে ছোট ছোট অংশে বিভক্ত করা, যে অংশগুলো থাকে সেগুলোকে যোগ করে একটা বড় অংশে মান বের করা। যে মানে যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করছি প্রথমে, তারপরে সেগুলো কি করছি, যোগ করে মান বের করছি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের সেই প্রসেসটা। এখন আমরা দেখব যে এই প্রসেসটা আসলে কিভাবে করে। কিছু নিয়ম তো অবশ্যই থাকবে, সেই প্রসেসগুলো আমরা কিভাবে করে সেগুলো আমরা একটু দেখব। তো এট ফার্স্ট আমি যে প্রথম যে সূত্রটা বলবো সেটা হচ্ছে, দুইটা পার্ট করে ফেলি। এটা আছে ডিফারেন্সিয়েশনের পার্ট, এই পাশে আমি লিখবো ইন্টিগ্রেশনের পার্ট। তুমি যেহেতু ডিফারেন্সিয়েশনের সূত্র মুখস্থ করে ফেলছো, তাহলে ইন্টিগ্রেশনের সূত্র মুখস্থ করতে অত ঝামেলা হবে না। জাস্ট উল্টা, ডিফারেন্সিয়েশনের সূত্রগুলোর উল্টা প্রসেস হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্রগুলা। তো আমি প্রথমে যদি বলি, আমাদের ডিফারেন্সিয়েশনের মেইন সূত্রটা কি ছিল? ডিডি এক্স টু দি পাওয়ার এন, তাই না? এটা হচ্ছে আমাদের মেইন সূত্র ছিল। এই সূত্রটাকে ভাঙলে কি হইতো? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই না? বলো। হ্যাঁ। এটা ছিল। তো এইটা যদি আমি সরাসরি যদি ইন্টিগ্রেশনে চলে যাই, এই জেনারেল সূত্রটা হবে এরকম: ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন x to the ডিএক্স, power n dx এইটা সমান হবে এক্স টু দি পাওয়ার x to the power এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস n ওয়ান। এটা plus 1. এই যে এটা হলো মেইন সূত্র, জানতে হবে এগুলা। এখানে ছিল কি, এন মানে পাওয়ারটা সামনে চলে আসতো, আর ওই পাওয়ার থেকে কি হতো, এক বিয়োগ হতো। আর এখানে হবে কি, এই পাওয়ারের সাথে এক যোগ হবে, এক যোগ হবে। আর এখানে কি ছিল, এনটা গুণ ছিল, বাট এখানে কি হবে, ভাগ হবে। যে গুণ, এখানে ভাগ, এখানে বিয়োগ, এখানে যোগ। ব্যাপারটা বুঝছো? তো এরকম উল্টা উল্টা থাকে, তো বোঝা হুম। যায়, বুঝছো? এইটাই আর কি। তো ওই যে এটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশনের একদম বেসিক ফর্মুলাটা, মানে প্রথম সূত্রটা একদম ডাইরেক্ট জানতেই হবে তোমাকে এটা। তারপরে আরো ক্রমান্বয়ে আরো আসবে, ত্রিকোণমিতিক আসবে, এক্সপোনেনশিয়াল আসবে, লগারিদমিক আসবে, আরো আসবে। বাট এটা হচ্ছে একদম বেসিক সূত্র। যেমন ডিফারেন্সিয়েশনের বেসিক সূত্র কোনটা ছিল, এটা। ঠিক একইভাবে ইন্টিগ্রেশনের বেসিক সূত্র হচ্ছে এটা, যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান হবে ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান হবে। আর এখানে আরেকটা ব্যাপার, যে এই যে ইন্টিগ্রেশনটা, এর নিচে কি থাকবে, আপ লোয়ার লিমিট, উপরে কি থাকবে, একটা আপার লিমিট থাকবে। মানে আমি কোন অংশের মধ্যে কাজ করতে চাচ্ছি, ঠিক আছে? যেমন আমাদের একটা গ্রাফ এরকম মনে করো, সাপোজ এরকম। এই গ্রাফের আমি সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য মানে এরিয়া বের করতে চাচ্ছি না, আমি জাস্ট বের করতে চাচ্ছি মনে করো এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে কি করতে হবে, এটা মনে করো -10, এটা মনে করো 20, তাহলে আমার লিমিটটা কি করতে হবে, ঠিক এই পর্যন্ত আমার দিতে হবে।